আমাদের সাথে আজকে আছেন আমাদের কবি শামশেদ তাবরেজি ভাই, আছেন রহিমা আফরোজ মুন্নি। ওনাদের দুজনকে পেয়ে আমি অনেক খুশি, আর ওনারাও নিশ্চয়ই খুশি। একসাথে ওনারা অনেক দিন পর বোধহয় দেখা হলো আমার প্রোগ্রামের মাধ্যমে। মুন্নি কেমন আছেন বলেন, আপনাকে অনেক দিন দেখা যায় না। দেখা যায় না এই কথা ঠিক, কারণ ইদানিং একটু কমই দেখা যাওয়ার মতো মানে কাজগুলো করা হয় আর কি। আর এমনি কেটে যাচ্ছে দিন, ভালো মন্দ স্পেসিফিক করব না, চলে যাচ্ছে। না, আপনাকে আগে আমরা যেটা দেখতাম সাহিত্য আড্ডা টাড্ডা বা সাহিত্যিকদের সাথে আড্ডায় আপনি থাকতেন। এখন আসলে একটা বড় কথা হচ্ছে যে জ্যামটা ভাল লাগে না, জ্যাম বেড়েছে শহরের। আর আগের মতো আর কেন যেন সঙ্গগুলোও ভালো লাগে না, এটাই আসলে কারণ। সেই জন্যই যাই না। মনে হয় কিছুক্ষণ ভালো লাগবে, 10 মিনিট 15 মিনিট, তারপর আর মনোযোগ ধরে রাখতে পারি না, ভালো লাগে না, তেমন ইন্টারেস্টিং মনে হয় না কিছু, সেই জন্যই যাওয়া হয় না। তার চেয়ে মনে হয় বাসায় থাকি। তাবরেজি ভাই কি করেন? আমি এখন খাই, ঘুমাই আর দৌড়াদৌড়ি করি। আর এই তো আপনি তো ভালো প্রোগ্রামে যান, আপনার আশেপাশে হ্যাঁ প্রোগ্রামে তো যান ভালোই। প্রোগ্রামে হঠাৎ করে যদি একদম ফরজে কেফায়া মনে হয় তখন যাই আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি খুব কম বেরোই বাসা। তাহলে ঢাকার সাহিত্যে সে ধরনের অনুষ্ঠান হচ্ছে যেগুলোতে আপনি ফরজে কেফায়া মনে করছেন এখনো, না, তাহলে তো ভালোই। আমি বললাম যে একটু বন্ধুকৃত্য করতে হয় আর কি সময়। আমি ঘর থেকে খুব কম বেরোই। আচ্ছা আচ্ছা। তো সেটা আমার ঘরের বাইরে যেটা বললো যে ট্রাফিক জ্যাম একটা খুবই, এটা তো ফেনোমেনন হয়ে গেছে। তো তার চেয়ে ঘরে থাকাই একটু বেটার মনে হয় আর কি। তো বইমেলায় যান? বইমেলায় আমি গিয়েছি, একদিন গিয়েছি, কিন্তু আমি কখনোই বইমেলায় খুব আনন্দ পাই না। ছোটবেলায় আমাকে আম্মা কিংবা ইউনিভার্সিটি পড়ার সময় টাকা দিতেন, ওটা দিয়ে আমি নীলক্ষেত থেকে বই কিনতাম। হ্যাঁ, কারণ বেশিও পাওয়া যেত আর ভালো বই পাওয়া যেত। ও, আপনার ছোটবেলা ঢাকাতেই কেটেছে? জি, আমার জন্ম হলো হাতিরপুল বাজারে। আচ্ছা, তারপরে এলিফ্যান্ট রোড, তারপরে নানান জেলাতে আমাদের ঘোরাঘুরি আব্বার সাথে, সরকারি চাকরি। আপনার তো বই বের হয়েছে এবার। হ্যাঁ, একটা বের হয়েছে আমার হাতে আছে, হ্যাঁ হ্যাঁ। বসা ভাতের ভৈরো। আচ্ছা তাবরেজি ভাই, আপনার হলো যে ফ্ল্যাপে শুধু শামশেদ তাবরেজি, আর কিছু লেখা নাই? আমার নামের সঙ্গে তো আর কিছু, আমি তো ধরেন যে অবসরপ্রাপ্ত কর্নেলও না, আবার বড় কোনো লোক না। আমি সামান্য একটা মানুষ, আমার বাবা আমাকে একটা নাম দিয়েছিল। হ্যাঁ, শামশেদ তাবরেজি বললেই সবাই চিনে যাচ্ছে, সেজন্যই শুধু নাম। আমার একটি নাম আছে। আচ্ছা, জিনিস মনে হয় যে মেলায় যাওয়াটা আসলে বই ছাড়াও কেন জানি মনে হয় এখনো পরিচিতদের দেখলে ভাল লাগবে, এই আকাঙ্ক্ষাটা রয়ে গেছে আর কি। খুব বেশিক্ষণ না লাগলেও মনে হয় যেন লাগবে ভালো। কবিতার বই? হ্যাঁ, আমার বই বের হয়েছে চৈতন্য থেকে, নাম হচ্ছে মগজের ছাতা। হ্যাঁ, আচ্ছা, প্রচ্ছদ আমাদের মাহির করা না? হ্যাঁ, প্রচ্ছদ আমার মেয়ে আফ্রিদা তানজিম মাহি, ওর করা না, ও পেন্টিংস করে গেছে, আমি সেখান থেকে একটা সিলেক্ট করে জাস্ট বসিয়ে দিয়েছি আর কি। আপনার অন্যান্য ও থাকলে করতে দিতে কিনা আমি জানি না, কারণ ও আমার এর আগের বইটার নাম হচ্ছে দ্য নিউ রহিমা পদ্মবিতান, সে নামটাকে ফোকাস করেই ওই ধরনের একটা ছবি এঁকে দিয়েছিল, ইভেন ফন্টটাও ওর করা, সব কিছু। তো থাকলে হয়তো আরো ভালো সার্ভিস পেতাম, অন্তত এ নাগাদ, অন্য সব বাদ দিল। হ্যাঁ, আমি এইটারই বলবো যে আমি প্রচুর দেখেছি ছাতারও একটা যে ছাতা বলি আমরা, আমব্রেলা আর কি, তার একটা আভাস আছে, কিন্তু প্রচুরটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা আমব্রেলা না। হ্যাঁ, মানে কিন্তু একটা আভাস আমার কাছে মনে হয়। কিন্তু ছাতা বলতে যেটা দেয় এটা তো মানে দিস ভেরি নাইস। আমি ওকে এই নামটা শুনিয়ে অ্যাপ্রিসিয়েট করছি। মগজে ছাতা, আমাকে যেটা বলি যে কি বলি আমরা এটাকে, ছত্রাক। হ্যাঁ, যে ফাঙ্গাস বললে যে সেই জিনিসটা, অ্যান্ড ইজ ইনক্রেডিবল নেম। এবং আমি মনে করি যে আমাদের দেশের এই সাহসটা সব করলে হয় না, যে মগজে ছাতা, আপনার যে কাপড়ে ছিতি বলে, ছাতা বলে, এটা দিয়ে ইটস ভেরি ইন্টারেস্টিং। কারণ আসলে নামটা এই মুহূর্তে আমি আমার মগজকেই রিপ্রেজেন্ট করলাম আর কি নামটার মাধ্যমে, এমন মনে হচ্ছে। আচ্ছা, পরের বইতে আমি আপনার বইয়ের নামে এই নাম না, কিন্তু এই ডিসিশন নেওয়ার পরেও আমি বেশ কিছু লেখা লিখেছি, আবার আমার মনে হচ্ছে আমি আবার পারবো, আমার আবার লিখতে ভাল লাগবে, বসতে ইচ্ছে করবে।
আর লেখাটা তো আসলে সত্যি একটা শ্রমসাধ্য ব্যাপার, মানে ওকে একটু ভাব আসছে, দু এক লাইন ভাবতেছি মাথায়, সেটা লিখলাম, সেটা করা আর কিছু একটা সত্যি সত্যি রচনা তৈরি করা, সেটা অবশ্যই একটা পরিশ্রমের কাজ। এবং সেটা করতে হবে, নিয়ম করে বসতে হবে, মাথা লাগাতে হবে, মনোযোগ চাই, স্থিরতা চাই, এগুলো আর দিতে ইচ্ছে করে না এখন। তো এই বইটার সময় আমার মনে হচ্ছিল যে এই হয়তো আমার শেষ বই, আর হয়তো লেখা হবে না, আমার মগজের ছাতা, এই জাতীয় একটা ভাবনা থেকে, যদিও লেখাগুলো কিন্তু যখন আমার মগজের ছাতা ছিল না আমি ভাবছি তখনকার কবিতাগুলো, বাট গত 1 বছর 2-1.5 বছর ধরে আমি কিছু লিখি না, এগুলো তারও আগের। 2018-র পর থেকে আর লেখা হয় না আমার আসলে। আচ্ছা, আমরা একটু মাহির সাথে আপনার সম্পর্কের ব্যাপারটা, অনুভূতির ব্যাপারগুলো এগুলো একটু জানতে চাই আর কি। আসলে আমরা তো অনেক বড় একটা লস করেছি, তো এখন একটু জানা আর কি। এটা আসলে এত সংক্ষিপ্ত পরিসরে বা কোনো একটা কোশ্চেন খুলে এর উত্তর দেওয়া এভাবে সম্ভব না। আমি মানে এত শাখা প্রশাখা এর মধ্যে হুট করে আমি কি বলবো। আপনার পোস্টগুলো এখন দেখলে মানে সব সময় তাই বলছেন। আমি ইদানিং যেটা ফিল করি যে মাহি আমাকে, মানে ও বেঁচে থাকলে ওর যা করণীয় হতো অ্যাজ এ মানুষ, ও সেটার কিছুটা ভার আমার উপর দিয়ে গেছে, এটা আমার পছন্দ হয় নাই। আমার মনে হচ্ছে কেন, মানে আমার মনে হলো আমি কেন করব, কিন্তু আমার মা মন চায় আমি করি। কিন্তু আমার মাঝে মাঝে হ্যাঁ, যে ও বেঁচে থাকলে ওর কাজের কদর ও করতো, এগুলো পৌঁছানো, দেখানো, এগুলোকে আরও নতুনভাবে নিজেকে করা, এমনকি ওর ভালোবাসার মানুষগুলোর প্রতিও আমার দায়বদ্ধতা বেড়ে গেছে। অ্যাজ এ মুন্নি, অ্যাজ এ মাহি, দুইটা মানুষ হিসেবে আমাকে এখন সার্ভ করতে হয়, আমাকে ভাবতে হয়। এটা আমাকে বিরক্ত বোধ করায়, আমি নালিশ করি ওর কাছে। আমি জানি না মৃত্যুর পর কী হয়, সত্যি জানি না, তারপরও আমি সদা ওর সঙ্গে কথা বলি, নালিশ থাকে, গল্প থাকে, সহযোগিতা থাকে। আজকে গতকাল রাতে আমি কি যেন স্বপ্ন দেখছিলাম, মানে এগুলো খুব স্বাভাবিক, আমি ধরে নিছি আমাকে এগুলোর মধ্যেই বাঁচতে হবে। এবং ও আসলে কিছু একটা হয়েছিল যে কারণে ও নিজের কাজটা না করে ওটা আমার ঘাড়ে দিয়ে গেছে। আমার এভাবে মাঝে মাঝে ভাবতে ইচ্ছে করে। ওর প্রায় 17টা ডায়েরি আর নোটবুক লেখা ছিল, যেগুলো কখনই আমি ধরে দেখি নাই। ব্যক্তিগত ডায়েরি ওর কেন দেখবো, হয়তো ধরে দেখলে আমি আর একটু মেয়ের মনের গভীরে যেতে পারতাম। ওর তো একটা ব্যারিয়ার ছিল, ও একটা ইন্ডিভিজুয়াল মানুষ, ও আমাকে ততটুকু পর্যন্তই দেখাতো যতটুকুতে ও আমার অন্তর্ভুক্তিটা সে নিজে অ্যালাউ করছে। কিন্তু আমার মনে হতো যে আমি যদি ওকে যে শিখাইছি প্রাইভেসি নামক জিনিসটা, ওটা শিখাইলেও আমি যদি ডিপ্লোম্যাসি করে ওর প্রাইভেসি জগতে আসলে ঢুকতে পারতাম, তাহলে তো আমি একটু হলেও ওর মনের অলি ঘুলি অনেক কিছু জানতে পারতাম, এই আর কি। সেই বইগুলোতে সব ওর লেখাগুলো, কিছু কবিতা, কিছু বিভিন্ন বিষয়ের ওপর ডিটেলস লেখা, কিছু ওর আর্টের ওপর লেখা আছে, দর্শনের ওপর, তারপর হিউম্যান সাইকোলজির ওপর, তারপর ওর সারাউন্ডিংয়ের পিপলরা কীভাবে ওকে মানে প্রভাবিত করে। এবং শেষ দিকে লেখাগুলো আবার ভীষণ জাজমেন্টাল, নিজেকে সে একদম দাড়ি পাল্লায় মেপে। তো সেগুলো থেকে কিছু লেখা আমাকে সিলেক্ট করতে হয়েছে, সব তো দেওয়া যায় না, সব দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়েছে কিনা সেটাও আমি জানি না, কারণ ওর পরিবার, ও যাদের ভালোবাসতো, আপেক্ষিক মুহূর্তে ওর প্রতি তার ভালোবাসাও যেমন আছে, রাগও তেমন আছে, অভিমান, ঘৃণা, নালিশ সবই আছে। তো আমাকে সেই দিক থেকে কিছু কিছু এডিট করে বেশিরভাগ কবিতা এবং বিশ্লেষণধর্মী লেখা, আর্টের ওপর লেখা। আর ওর কিছু সাবমিশন ছিল, যেমন এ লেভেলে ও আর্টে পুরো বাংলাদেশে প্রথম হয়েছিল, তো সেখানকার একটা পেপার, মানে সেখানকার একটা পার্ট 2-তে ওর একটা পেপার ছিল, সেখানে একটা সাবমিশন ছিল। ওই সাবমিশন ও পাঠিয়েছে এবং ভালো করেছে। তো ওই সাবমিশনটা ওর নিজের করা, ওখানে আমি হাত দিইনি, অ্যাজ ইট ইজ এটা বইয়ে আছে। ও বেঁচে থাকতেই সে যা প্রকাশ করে গেছে আমি সেখানে কোনো হাত দিইনি। সেখানে সে তার অনেক কিছু বলেছে যেটা বইয়ের মাধ্যমে একমাত্র জানতে পারবে কেউ যদি আগ্রহী হয়। সেগুলো অরিজিনালি যা ও লিখেছে, কোনো রকম এডিট ছাড়া, ওর সাবমিশনগুলো। আর বাকিগুলো থেকে কবিতা এবং বিশ্লেষণধর্মী লেখাগুলো অ্যাজ ইজ আমি ছেপে দিয়েছি। আর কিছু ওর মানসিক নিজস্ব ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট, আনন্দ, যেগুলো অনেকটা ডায়েরির মতো, মনোলগের মতো লিখে যাওয়া, সেখানে আমি কিছু কিছু জায়গায় হাত দিয়েছি। তবে একটা জিনিস লক্ষণীয়, যে ডায়েরিতে যে লেখাগুলো ও চেয়েছে না ছাপা হোক, কেউ না দেখুক, সেগুলো নিখুঁতভাবে গোল 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 করে বসে বসে সময় নিয়ে
কোনো গ্লুটি ইউজ না করে। দ্যাট মিনস ও চায় যেটা ছাপা হোক, সেটা ভেবেই কিন্তু আমার এটা করা। কারণ সেই অর্থে আমার ফ্যামিলি কেউ চায় নাই যে এগুলো নিয়ে প্রকাশ হোক বা কিছু, কারণ এখানে ওর অনেক ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি দেখলাম ও নিজেই চায়, এবং ও বেঁচে থাকতে ও সেই প্রক্রিয়াটা শুরু করে দিচ্ছিল। ওর ছবি আঁকায় ও সব স্পষ্ট করে বলে দিচ্ছিল। আমি হয়তো এতটা ভালো করে খেয়াল করি নাই তখন, কিন্তু ও নিজেই চাচ্ছে ও প্রকাশিত হোক। সো আমি এটা ওর কাজ, আমাকে করতে হলো। বইটার নাম হচ্ছে লস্ট ইন ট্রানজিশন। এই নামটা ওরই দেওয়া, মানে ও যাবার আগে ওর প্রথম এক্সিবিশন হয়েছে 13 তারিখে, ও 15 তারিখে চলে গেছে। সেই 13 তারিখের এক্সিবিশনের জন্যই ওর এই নামটা লস্ট ইন ট্রানজিশন। এই নামে ওর একটা লেখাও আছে, এই নামে এক্সিবিশন হয়েছে। নামটা যেহেতু ওরই চুজ করা, সো আমার মনে হলো যে ও আসলে ট্রানজিশনে হারিয়ে গেছে আলটিমেটলি। তাবরেজি ভাই, আপনার তো আর্টের এক্সিবিশন গেল, গত বছর গিয়েছিল একটা শিশুতোষ এক্সিবিশন। মেলা সম্পর্কে একটু বলবেন, বই প্রকাশনা। দেখেন, মানে আমার বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আমি বড় হয়েছি আমার বাসার কারণে, নানান জায়গা থেকে এসে। তারপরে আমি মেলাতে তাহলে অনেক দিন ধরে যাই, যতদিন ধরে মেলা হচ্ছে। তো আগে একটা আনন্দ ছিল, মানে ওইটা বয়সের কারণে হতে পারে। কতদিন হয়তো মেলাগুলো? সেটা ধরেন যে 35 বছর আগেও যদি হয়, সেই মেলাতে ধরে যে আনন্দটা, কিন্তু আমি এখন সেই আনন্দ পাই না। এটা হতে পারে যে আমার সীমাবদ্ধতা আছে, শিক্ষা সীমাবদ্ধতা আছে, তারপরে আনন্দ নেবার মানে সীমাবদ্ধতা আছে। কিন্তু সত্যি কথা কি যে বই বলি যেটাকে আমরা, এটা না আমাদের পারিবারিকভাবে তো একটা অভ্যাসের মতন জিনিস। তো আমরা জন্মেই দেখেছি আমাদের ঘর ভর্তি বই। তো হয় কি যে বই জিনিসটা যে মেলায় যখন যায় একদম আপনার খুব বোঝা যায় না যে আসলে কি বই। কবিতা গল্প বেরোচ্ছে হাজার হাজার, সেগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কারণ এগুলো খুবই ক্রিয়েটিভ ব্যক্তিগত একটা জায়গা থেকে লেখা। কিন্তু আমি কালকেও একটা এই ধরনের একটা কথা বলেছি এক জায়গায়, যে সেটা হলো যে বই যা আমাকে চিন্তা করতে শেখাবে, মানে বই যে পার্টনার, তাই না, আমার একটা আদার। তো সেই ক্ষেত্রে আমি খুবই মানে বেদনা অনুভব করি যে একটা বই এমন আমি দেখি না, আমি 10 বছর হয়ে গেছে আমি বন্দে আলী মিয়ার সমগ্র খুঁজে পাচ্ছি না। শামসুজ্জামান সাহেব ওখানের অধিকর্তা ছিলেন, তাকে আমি বলেছি। তো ওনারা মনে হলো আমার সাথে কথা, আমি যখন জিজ্ঞেস করি, মনে হয় না যে এটা বন্দে আলী মিয়াকে আর পুনর্ছাপার দরকার কি। তো এটা হলো সামগ্রিক সাংস্কৃতিক চেহারা, মানে এটা। আপনার বই কে প্রকাশ করছে? এটা বৈভব করেছে। আচ্ছা। তো ওরা বোধহয় একটু নতুন তরুণদের সাথে, আবার আমি বুড়া মানুষ, আমি বুড়াদের সাথে মিশি না। তারপরে যে ভাই কি বুড়া হয়েছে বলেন তো? মুন্নি আমার খুব ভালো বন্ধু। আমি হ্যাঁ, মুন্নির কবিতাকে আমি মুন্নি আমাকে বলেছে তাবরেজি ভাইয়ের ওই কবিতার সাথে আমি রিলেট করতে পারি, মানে বলেছে আর কি গেস্ট হওয়ার সময়। মুন্নির সঙ্গে আমার পরিচয়টা আমার মনে হয় বলা দরকার। আমরা মানে বেটার উই ডোন্ট হ্যাভ টু বি মানে ক্যাজুয়াল। হ্যাঁ ঠিক, অবশ্যই। মুন্নির যখন প্রথম বই বেরোয়, বেশ সুন্দর একটা নাম, আলিল বিভার, হাওড়া বাগান। হ্যাঁ, তো এই বইটা আমাদের ওই আপনাদের এলাকাতে, আমাদের ভূতের গলি টুতের গলির ওই দিকে কোনো এক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, আরো কিছু মানে যার পাণ্ডুলিপি নিয়ে একটা বসেছে অনেক কবিরা তরুণ। তো যেহেতু আমি কাছাকাছি থাকি, আমাকেও বলেছে, উনি বলেছে যে আইসেন। তো সেখানে পাণ্ডুলিপি বাছাই হবে, সমালোচনা হবে, তারপর সেগুলো প্রকাশে যাবে। তো আমি দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বেটাতান্ত্রিক লোক কবিরা বসে আছে, পুরুষ কবিরা, ওর মধ্যে মুন্নি আরো 2-1জন মেয়ে আছে। এবং তারা যেটা একটা বিনয়ের অভাব দেখেছি আর কি। সত্যি কথা, বিনয়ের অভাবটা হলো যে মুন্নির এই বইটা এখন না বের করা ভালো। আচ্ছা, মানে ওরা হয়তো আরেকটু প্রস্তুতি নেবে টেবে। তো আমি এই সমস্ত জিনিস, আমি ভেরি ইনফর্মাল, ইভেন আই ডোন্ট বিলিভ ইন আর্ট। ব্যক্তিগতভাবে আমি শিল্প সাহিত্য বলে কিছু বিশ্বাস করি না। হ্যাঁ, পোয়েট্রি ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য হিউম্যান বডি, সেইভাবেই দেখি। তো ও যখন এটা করেছে, সেইটা নামটা টামটা সহ, তো আমি তখন আমি সহজে মুখ করি না, কিন্তু আমার মুখ একটু দুর্বিনীত হয় অনেক সময়। তো আমি বললাম যে হোয়াই নট, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দিস বুক।
বলে এখানে কবিতার যে বহির্জগতের অমুক তমুক কাঠামো মুনির কিছু মনে আছে কিনা তো মনে নাই, কিন্তু এখানে ঘর সংসারের কথাবার্তা আছে। হ্যাঁ ওটা বলছে এইটা। ঘর্ষণ নারীদের, তখন না, আপনি নারীদের। বলছিলেন যে আমি বলছি ও নারীদের। নারী, ও তো নারীদের নারীদের নিয়েই নিয়ে কবিতা লিখবে, right? নারী দিয়ে না, সেটা কারণ হচ্ছে যে সারাউন্ডিংই লিখবে। আমি এখন বলি আবার যে আমি হলো একদম একটা খারাপ বেটা যদি আমি আমার কিচেন সম্পর্কে আমি মোটামুটি ধারণা না থাকে। কিচেন নিয়ে যে একটি সমগ্র 500 পৃষ্ঠার কবিতা লেখা যায় অথবা বই লেখা যায়, এটি আমাদের দেশের কবিতা বুঝতে চায় না। বুঝতে পারে না, হ্যাঁ। তা আমি এই জায়গাটা তখন আমি এইখান থেকে আমার একটা কবিতা ছিল রান্না বান্না, হ্যাঁ রান্না বান্না ওটা আমার বইতে আমি দেইও নাই, ওটা আসলে মেটাফরিক্যালি ছিল, যেহেতু আমি রান্নাবান্নার সঙ্গে রিলেটেড, মেটাফরিক্যালি ছিল যে আমি অনেক কিছুরই কেমিস্ট্রি বুঝি না, রান্নাবান্নার তো একটা কেমিস্ট্রি। Chemistry আছে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে এরকম দু একটা কবিতা পড়েই ভেবে নিচ্ছে যে উনি শুধু রসির ঘর থেকে বেরোতে পারেননি বা I don't know। না এইটা আমি জানি না, আমার বাংলা প্রকাশিত সবচেয়ে প্রথম যে রান্নার বইটি আমার কাছে আছে, হ্যাঁ একদম বাংলা ভাষায় প্রকাশিত। তো ওটা পড়লেও অনেক কবিতার মজা পাওয়া যায়। না, আমি বলি যে পৃথিবীতে শোনেন, তাই বলে আমার বইটাতে রান্নাবান্নার কবিতা ছিল না। আমি বললো কি যে মানুষ তার উপকরণ, আশেপাশের যে উপকরণ যে জীবনের সাথে সে যুক্ত, সেই জীবনের থেকে বিযুক্ত হয়ে কিভাবে কবি, তাই তো যাপনটাই তো আসবে। তাই না? তো সেটাই হলো যে তারপরে মিথ্যা কথা বাড়ানোর জায়গা, কবিতা একটা মিথ্যা কথা বলারও জায়গা আছে, কিন্তু ট্রুথ কামস থ্রু দা লাইন। এটা বুঝতে হবে যে শেষ পর্যন্ত কবিতা একটা কবিতার সত্য বেরোয় মিথ্যার ভিতর থেকে। তো আমার তখন এই প্রতিবাদের কারণে বোধহয় আমি একটু মানে বেশ ছিলাম, তো ওর বাবা কি বললো জানি না, তখন বইটা বেরোলো। এবং আই ডু অ্যাপ্রিশিয়েট দিস বুক। নামটা তো খুবই সুন্দর ছিল, আমাদের ট্যালিন সাহেবের গিন্নি ছিলেন উনি। ওটা নিয়ে একটা কবিতাও হ্যাঁ, ওটা আছে, নিয়ে একটা কবিতাও আছে। আমার বই নিয়ে আমি কনফিডেন্ট ছিলাম। তো ওর ওই কবিতার বইটার নামও যেমন পছন্দ হয়েছে, দ্বিতীয়টার নামের ব্যাপারে আর আমি কি বলি, উদ্দিন নদীর গান, হ্যাঁ না আর ওই যে আরেকটা দানিউ রহিমা পদ্মবীর গান, হ্যাঁ, ওটা 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার বই, এটা একটা সুন্দর নাম হয়েছে। তারপরে এই নামটাও আমাকে খুব ভালো লেগেছে ওর বইয়ের, যে মগজে ছাতা। আমি ভাবি কি, আমি তো খুব সামান্য মানুষ, এখন আছি আর 2 মিনিট পর হয়তো নাই, তাই না? একটা লোক একটি শব্দ তৈরি করেছে, একটি মাত্র শব্দ, একটি মাত্র ধ্বনি, এবং এইটা আমাকে এফেক্ট করে শারীরিকভাবে। দিস ইজ পোয়েট্রি। তো মগজে ছাতা যখন বলল, ও আমাকে জানাইলো একদিন, তখন আমার কাছে একটা ঘটনা মানে মনে হলো, অনেক কিছু আমি নিজেই ভাবতে পারলাম। হ্যাঁ, তো এটাই কবিতা। কিন্তু আমি জানি না যে লোকে আসলে কি চায় মানব জীবন থেকে, আমি বুঝি না আসলে। আপনার নিজের কবিতা নিয়ে একটু বলেন না। আমার নিজের কবিতার ব্যাপারে, আমি কবিতা হিসাবে লিখি না, সত্যি কথা। আমি এটা বলছি, আমি ছবির ব্যাপারেও বলি, কবিতার ব্যাপারে আমি মনে করি না আমি কোনো শিল্প সাহিত্য আর্ট কালচার করি, ওটা আমার মধ্যে নাই। আমি মনে করি ভাষার সঙ্গে মানুষের ব্যক্তি দেহের একটা সম্পর্ক আছে। যে যত ভাষার ভিতর দিয়ে যাবে তার একটা গোপন আনন্দের জায়গা আছে। হ্যাঁ, সেই গোপনের আনন্দটা ভাষার সঙ্গে কোনো ব্যক্তি যদি যুক্ত হয়ে পড়তে পারে, তাকে আর ঠেকানো যায় না। হ্যাঁ, তো সেই আনন্দে আমি লিখি। এটা ইট ইজ নট দ্যাট যে আমার এটা বই হবে, আমি কবি হব, তারপরে মানে ধরেন যে বাংলা একাডেমি কিংবা বাংলা একাডেমির পুরস্কার পাবো, কিংবা এটা করবো, এই অন্যা ধোলাবো, এই সমস্ত বিষয়ে আমার উৎসাহ। ধরেন আপনি পুরস্কার পেয়ে গেলেন, আমি নিব না, দিবেন না? না, কারা দিচ্ছে সেটা দিব। যদি আমাকে 1 কাপ চা খাওয়ায় কোনো গরিব মানুষ, কিন্তু কবিতার সে বুঝে আনন্দ, তারটা খাবো। কিন্তু বাংলা একাডেমি পুরস্কার কিংবা এই সমস্ত নিব না। আপনি নিব না যদি প্রকাশই বলে দেন, আপনাকে দেবার সম্ভাবনা আরো কমে গেল। তো অসুবিধা নেই। আমি কি ভাবছি এখন তাহলে আমি প্রকাশ্যে না, আমি নিব বললে আমার মুন্নি, পাবার সম্ভাবনা বাড়ে কিনা? আমি যুক্তিটা দেখাই যে 1920 সাল 2020 সালে আপনি একটা ছোট্ট মুদির দোকান, সিগারেটের দোকান দিতে গেলে 5 লাখ টাকা লাগে। মানে আমি যে বাণিজ্য করে খাই অর্থমূল্য, তো সেইখানে একটা 3 লাখ টাকা পুরস্কার দেওয়া হয় গোটা 10 লোককে। এবং সেগুলো আমরা জানি, ইতিহাস থেকেই জানি যে গত 30-40 বছর ধরে আমরা দেখতেছি কারা কি পুরস্কার পায়। তো এটার উপর কোনো আস্থা রাখার দরকার নেই। বাংলা একাডেমি এই দেশে কি করে তাও আমি জানি না। হ্যাঁ, তো সেই সমস্ত ব্যাপারে তো একটা আছে। আর পুরস্কার দিলে একটা কবিকে 3 লক্ষ টাকা দেওয়ার পর যে খুশি ডগবগ দেখি, আমার মনে হয় যে বাংলাদেশে অন্তত সেই মধ্যবিত্ত মহিলার সংখ্যাও কমে গেছে যাদের এই 3 লাখ টাকা দিয়ে শাড়ি কিনে দিলে সুখী খুশি। হ্যাঁ, ওই 3 লাখ টাকা নিয়ে আমাকে পুরস্কার, আমার বন্ধুকে জিজ্ঞেস করছিল দিলে আপনি কত টাকা, আমি মিনিমাম 5 কোটি টাকা দিতাম। ওরে বাবা। না না,
ঠিক আছে। আর না হলে আমি প্রস্তাব দিয়েছিলাম হ্যাঁ। যে গোকুর পুরস্কার, ফ্রান্সে একটা পুরস্কার দেওয়া হয়, এটা নোবেল পুরস্কারের পরেই এই পুরস্কারটা। গোকুর 2 ভাই লেখক ছিলেন এবং সেই পুরস্কারের মূল্যমান 2020 সালেও 13 টাকা পড়ে। ও কিন্তু এই পুরস্কার প্রুস্ট পেয়েছে। এই পুরস্কার পৃথিবীর অনেক বড় বড় পাওয়ার জন্য মুখিয়ে থাকে, কিন্তু এই পুরস্কার আচ্ছা। সহজে দেওয়া হয় না। 12 টাকা দিলেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেই সম্মানটা করি। তাহলে বাংলা একাডেমির জন্য সহজ হবে টাকার মূল্য বাড়ানো চাইতে নিজেদের মূল্য বাড়ানো। তাই না? ওটা সহজ কাজ না? কি হ্যাঁ। বলেন? বাংলা একাডেমির কাজ হবে টাকার মূল্য বাড়ানো চাইতে নিজেদের মূল্য বাড়ানো। নিজেদের মূল্য, এই জন্য আমি এটা হ্যাংলা একাডেমি বলি। মুন্নি, আপনি তো উপন্যাস আছে আপনার? হ্যাঁ, আমার উপন্যাস আছে একটা, সেটার পটভূমিটাও খুব অদ্ভুত। আমি এটা খুব কম মানুষই জানে। ব্যাপারটা হচ্ছে কি, মাহি যখন ঠিক করলো ও বাইরে পড়তে যাবে, মানে আমি মাহির সঙ্গে থাকবোই, মানে আমি মাহি ছাড়া এটা আমি ভাবতেই পারি না। মাহি ছাড়া আমাদের সারাদিন কীভাবে যাবে? মানে সকালের একটা সিটিং থাকে, রাতে শোয়ার আগে একটা সিটিং থাকে, দিনের মধ্যে অসংখ্যবার ও আমার রুমে আসতেছে, আমি আমার রুমে। প্রথমে ওর চয়েস ছিল ইংল্যান্ড, তো ইংল্যান্ডে ওর সঙ্গে আমি যেতে পারবো না, এমনি এমনি ভিসা পাওয়া যাবে না। তারপর তখন ঠিক করছি কি, আমাকে বলে কি, অনেক ভাবনা চিন্তা করছে কীভাবে আমাকে নেওয়া যায়। বলে কি, মা তুমি এক কাজ করো, একটা কিছু লেখো ভীষণই কন্ট্রোভার্সিয়াল, যে তারপর তুমি অ্যাসাইলামের আবেদন করো। খুবই হাস্যকর, বাট ইটস ট্রু, এটা হইছে। আমার বুদ্ধিমতী মেয়ে এই বুদ্ধি দিচ্ছে এবং আমি তার সো কল বুদ্ধিমান মা সেটা বুদ্ধি নিছি, নেওয়ার কারণে অবশ্য একটা উপন্যাস তৈরি হয়েছে। আমার কাছে উপন্যাসটা খুব ভালো লাগার এইভাবে এই উপন্যাসটা, তো উপন্যাসটার মধ্যে ধরেই একটা বিদ্রোহসুলভ একটা ব্যাপার আছে, কারণ ওটা ছিল। পরে এটা লিখতে লিখতেই ওর চলে আসছে যে ইংল্যান্ডে ওর হচ্ছে না। হ্যাঁ, এটা লেখা যখন শুরু করছি, হচ্ছে অস্ট্রেলিয়া হয়ে গেছে, অস্ট্রেলিয়া অত অত কঠিন হবে না। তখন আমার লেখার ভাষা পাল্টে গেলো, এখন আর আমি অ্যাসাইলামের জন্য লিখবো না। আমি তখন ভাবলাম যে একটা আমার মাথায় আসছে, গল্প একটা লিখতে হলে তো আমাকে এটা মাথায় আনতেই হবে, অ্যাসাইলামের জন্য হোক আর যাই হোক। তো প্লটটা যখন চলে আসছে, আমি যখন ভাবছি কী লিখবো, সেটা নিয়ে আমি লেখা শুরু করি। তো তারপর ও চলে যাওয়ার পরে জানুয়ারিতে চলে গেল, ফেব্রুয়ারিতে বইটা শেষ করে ছাপাইতে দিব আমার এরকম মনে হচ্ছিল না। তখন হচ্ছিল কি, বইটাও আত্মহত্যাজনিত একটা ঘটনার শুরু দিয়ে বইটা আমার হঠাৎ মনে হতে থাকলো, আমি যদি এবছর বইটা না ছাপাইতে, লোকজন ভাববে যে মাহির আত্মহত্যার ব্যাপারটার সঙ্গে এটা জড়ায় ফেলবে। যদিও লোকজন ভাবতে আমার কিছু না, ওভারনাইট উপন্যাস নামানো যায়, কিন্তু তারপর আমি সেটা করলাম না, কারণ ট্রুথ ইজ ট্রুথ। আমার জন্য যেটা ট্রুথ আমি সেটাই সাবমিট করব, বিশ্বাস করুক আর না করুক। 1 বছর পরে আবার করব। মাহি চলে গেছে, আমি প্রতিটা রাত জেগে জেগে লিখতেছি। ও চলে যাওয়ার পরে উপন্যাসের একটু চেঞ্জ হয়েছে। যেমন আমার মা আমার পাশেই থাকেন, আমার মেয়ে, এই যে আমরা 3 জন। আমার মেয়ে আমাকে যে কষ্ট দেয় বা ভালোবাসে, বা আমাদের দুজনের সম্পর্কটা আমার কাছে যতটা আমি বুঝতে পারি, আমার আর আমার মার সম্পর্কটা আমি ততটা বুঝতে পারি না। মানে যে কোনো কারণেই হোক, আমি অ্যাজ এ মা মেয়ের সঙ্গে যেরকম, অ্যাজ এ মেয়ে আমার মার সঙ্গে আমি সেরকম না। তো বইটাতে এসব ব্যাপারগুলো আছে। তো ও চলে যাওয়ার পরে আমি সেই মুহূর্তে আমি আমার মাকে ফিল করছি। এটা চলে যাওয়ার পর আমি মনে হচ্ছে যে মা কি, মার কেমন লাগে, আমি জাস্ট সেদিন বুঝছি। এর আগে আমি আমার মাকে সেভাবে নোটিসই করি না, অথচ সেও আমার মতো মা, বাট আই ডোন্ট কেয়ার। আমি খালি আমার মেয়ে আর সঙ্গে আমার কষ্ট, যে ওটাই আমার কাছে। আমার মার সঙ্গেও যে আমি তার মেয়ে, সেই কষ্টটা এটা মানে মাহি যাওয়ার পর আমি ফিল করি। এবং তাতে উপন্যাসে আরেকটু চেঞ্জেসও হয়। মাইকে আমার একটা শিক্ষকও মনে করি। হ্যাঁ। ছবি আঁকা ছোটবেলা থেকে অভ্যাস ছিল সেরকম। এক ধরনের থাকে না, মানে বাচ্চারা তো আগে তো স্কুলে গিয়েও শিখাতে ছিল। হঠাৎ করে আমি বাসায় একা হয়ে গেলাম, আমরা মানে 2 জন মানুষ থাকি, বাচ্চাদের বাইরে চলে গেল। তখন আমি ওই দেখলাম যে সময় কাটানো ছবি আঁকা। এর মাঝখানে আবার ওদের বাসায় আমি খুব সুখাদ্য খাইতে গেলাম একদিন, ওই কি অনুষ্ঠানে। তো মাহির সাথে আবার 2-4 দিন কথা হয়েছে। আর এটা যদি মানে এইভাবে বলা হয় বাংলায় কথাটা, যে বিস্ময়কর বলে একটা কথা আছে, যেটা বাংলাদেশে প্রায় লুপ্ত হয়ে গেছে, বিস্ময় অথবা বিস্ময়কর। তো শি ওয়াজ দ্যাট। এবং এটা নিয়ে শিশিরের বোধহয় হার্ট অ্যাটাকের অসুস্থ হয়ে যাওয়ার কয়েকদিন আগেও বাসায় আমি একটু গেছিলাম, তখন আমি কথা বলেছি। শিশির ভট্টাচার্য। তো আমার কাছে মনে হয় যে
আমার যদি শরীরটা ভালো থাকে আমি হয়তো ছবি নিয়ে লিখবো, পেন্টিং নিয়ে ছোট্ট একটা ছোট বই হলেও আমি করবো। কারণ বাংলাদেশে গত 20 বছরে ওর মতন Artist জন্ম কেউ নাই, হয়নি। বড়ও নাই ছোট নাই। হ্যাঁ, এবং এই মেসেজটা মুন্নি মা হিসাবে অনেক কিছু করতে পারে, অনেক কিছু সীমাবদ্ধতা থাকে, কিন্তু এই মেসেজটা এক্সিবিশনও হয়েছে, কিন্তু এই মেসেজটা বইটাও হয়েছে, এটা একটা ভালো ডকুমেন্টেশন হয়েছে, আমাদের বন্ধু ওয়াকিল এটা করেছে, কিন্তু এই মেসেজটা আমাদের ভদ্রলোক সমাজে দেওয়া উচিত যে শিল্পের প্রফেসি কি জিনিস। তো আমি ভেবেছিলাম যে এক সময় যে আমি তো জাস্ট পাগলামি করা শিশিরদের কারণে আর ছবি আঁকি থাকি, ওরা খুব খুশি হয় আঁকলে, কিন্তু এখন মনে হয় যে ছবি আঁকা তো মাহি কি হয়েছে, মাহি কেন কি ছবি এঁকেছে, কি আঁকতে চেয়েছে, এটা ঠিক শিল্প টিল্প করতে চায় না মাহি এই জায়গাটাই এই মেসেজটা দেয়া দরকার। মাহি ডিড নট কেয়ার অ্যাবাউট আর্ট অ্যান্ড কালচার, মাহি লাইফকে এক্সপ্রেস করেছে, এবং সেইটার মূল্য আমাদের মধ্যবিত্ত সমাজের মধ্যে যদি একটু দেওয়া যেত খুশি লাগতো। এবং আমি সেই জন্যই একটা মানে অনেকটা বোকার মতো হলেও আমি একটা পণ করি, যেমন আমি ছবি আঁকা ছাড়া থাকি না, প্রতিদিন সকালে আমি 1 ঘন্টা ছবির সঙ্গে থাকি, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, এবং আমি ওকে প্রায় ধ্যানের মতন করি, ধ্যান করে ছবি, দিস ইজ সামথিং ডিফারেন্ট। তো যা হোক, এটা মাহির সম্পর্কে বললাম, তার প্রতি আমার মানে মানে সারা জীবন তার প্রতি আমি থাকবো। আর আমার পদ্য নিয়ে কথা বলার কিছু নেই, আমি পদ্য লিখি মজা লাগে, ছোটবেলায় আম্মা শিখাইছে, আমি খুব পাজি ছেলে ছিলাম, দুরন্ত ছেলে ছিলাম। তো এখন আমাকে সাইজ করার জন্য গান শেখায়, এটা করে সেটা করে, তারপরে দেখলে ছন্দ দিয়ে কবিতা শিখলো টেবিলের মধ্যে টোকা দিয়ে, তোমরা আমাদের বাসায় তবলা ছিল, এটা দিয়ে ওই যে একটা আর রাজ্যের বই ছিল আমাদের, হ্যাঁ, ওই কানে কানে বাঁচতে বাঁচতে এখন আমি পদ্ম, আমি কবিতাও লিখতে পারি, পদ্ম লিখতে পারি। এই একটু শোনাবেন নাকি একটা? আমি কি শোনাই? তো পদ্য লেখেন মানে তো ছন্দ লেখেন না, পদ্যই লিখি আমি বলি আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ছোট কবিতা পড়ি। মিছিমিছি কত আমার অপেক্ষা আরশিতে, কত কথা বলেছি ফার্সিতে, কমলা ফুলে দাঁত বসিয়ে দিছি, জিভ পুড়িয়ে ছিটকে গেছি দূরে, আবার আমি এসেছি ঘুরে ঘুরে, সবটা মিছিমিছি, হ্যাঁ গো সবটা মিছিমিছি। ঘুমন্ত বাঘ ঘুমের বাইরে এসে দেখে রাত্রি কোথায় যাচ্ছে ভেসে, আমিও তার পিছন পথে গেছি, দেখবো বলে পরিণতির আগে, আর কি কারো শহীদ মিনার জাগে? এ কি বলছিস ছিছি। সুন্দর কবিতা। মুন্নি, আমরা কবিতা শুনি একটু। হ্যাঁ, আমরা অনেক সিরিয়াস আলাপ টালাপ করলাম একটু। মুন্নির কবিতা অনেকদিন শুনি না। হ্যাঁ, পাওয়াই তো যায় না। প্রথমে নিজেদের নিয়ে একটা কবিতা, নারী দিগকে নিয়ে। কবিতার নাম হচ্ছে নারী। কি সুন্দর দেখা যায় তোমারে, অসহায়া দুঃখিতা, কাজল কি ইচ্ছা কইরাই লেপটে দিছো? অসুবিধা নাই, তোমার যা যোগ্যতা তারই তো অ্যাপ্লাই করবা নাকি? আহা, শরমে এমন মরমর হইতেছো কেন? আকাম কে না করে? ওহ, এইটাও স্ট্র্যাটেজিক। দেখো, ওভার অ্যাক্টিং কইরা গিলটি খাইও না। আর এমন দুব্বা ঘাসের মতো তির কইরা কাঁপুনি যে। শীতকাল কবে আসবে রহিমা কইলেই কি শীত তোমার ইচ্ছায় আইসা পড়ছে ভাবছো? সব কাঁপুনেই তোমার রিলিজ হয়? মাবুদ, কি দিয়া বানাইছেন এই চিজ? সব বল গলায় হরে দরে নিজেরে দুব্বল বইলা বেচতেছে, আবার কয় কি না খাটনি ভাল লাগে না, তাই বইলে আমারে কমজোরি দেখাবা? নারী, কি সুন্দর তোমার কমজোরি, পুতুলের মতো লাগে, ইচ্ছা মতো লুতুর পুতুর করা যায়, তোমার ধাক্কা টাকা লাগলেও পিনিক ছুটে না দেখছি। আইল স্বামীরে তুমি শিল্পের পর্যায়ে নিয়া এখন লাভজনক পর্যায়ের পথে যাইতেছো। বডি বেচলে বেশ্যা আর প্রেম বেচলে রাধা। আহা, নারী নিয়ে নারী, কবিতার নামও নারী। আমি একটা মাঝখানে আবার একটু হ্যাঁ, অবশ্যই। আমি নিজে আমার বই বেরোনোর পর আমি পড়ি না নিজের কবিতা, লেখার পর আমি লেখার খবরই জানি না, এগুলো আমাকে জোগাড় করে দেয়, ব্যবস্থা করে দেয় একজন। আল মাহমুদ মারা গেল, বাংলাদেশে মারা গেলেন।
সেই দিনটা খুবই আমার জন্য বেদনার জন্য হলো। আল মাহমুদ মারা গেছেন সেজন্য না, উনি মারা যাবেন আমি জানি, তাই না? মানুষ তো আমরা মারা যাবো, কিন্তু ওনার সৎকার্যটাও ঠিক মতো হলো না। তারপর ওনাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। একটি শোক প্রস্তাব দেখলাম না কোথাও ভালো করে, সাধারণ মানুষ করলো, পত্রপত্রিকা করলো, কিন্তু আমার তখন আমি সত্যি মানে আমার সমস্ত আস্থা হারিয়ে গেল এই দেশের যা অনেকগুলো ব্যাপার থেকে, যে ক্রিটিক্যাল না হওয়ার। আমার কথা হচ্ছে এলিয়ট সাহেব তো শেষ পর্যন্ত ধর্মে ফিরে এসেছিলেন, তাই না? পোন সাহেব তো ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছিলেন, হিটলারের সঙ্গে। হাইডেগার, দার্শনিক হাইডেগার মিলিয়েছিলেন। তো হোয়াটস রং উইথ আল মাহমুদ? বুঝতে হবে। অনেকে বলেন যে উনি হঠাৎ করে এটা হয়ে গেছে। আমি বলি যে হ্যাঁ, উনি যেটা করেছে সেই মতাদর্শ অনুযায়ী উনি ভুল করেছেন, কিংবা হতে পারে। সবাই তো না, আমরা তো মানুষ নাকি, নাকি কবি অন্য কিছু, হ্যাঁ মানুষ, কিন্তু ওনার বিশ্বাস বদলাতেই পারে। হ্যাঁ হ্যাঁ, এবং কিন্তু না, কিন্তু আপনি যদি পড়েন, প্রথম বইটা থেকে পড়েন, আপনি দেখবেন সেখানে তার ধর্মীয় বিশ্বাসের জায়গাটা প্রথম বই থেকে আসে। তার মানে যে এই কথা বলে যে 3টা বইয়ের পরে তার এই অনুভূতি তৈরি হয়েছে, আমি বলি সে মাহমুদের কবিতা পড়তেই শিখি নাই। হ্যাঁ, এবং আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে শুনেছি, টাঙ্গাইলে আসতেন ওনারা যখন তারাপদ রায় টাঙ্গাইলে আসতেন রেগুলার। আমি শুনেছি একটা ঘটনা বলছেন, ওনারা সবাই কলকাতায় ওই বিশেষ আড্ডা মারছেন, আল মাহমুদও ওখানে আছে, আল মাহমুদ ওখানে আছে, তারা সবাই শরবত মানে এই আপনার মদ্যপান করছেন, এবং হঠাৎ করে আল মাহমুদ নামাজের যখন সময় হলো, উনি মদের গ্লাসটা রেখে উনি টুপিটা মাথায় দিয়ে নামাজ পড়তে গেলেন। হোয়াট এ ট্রিমেন্ডাস ক্যারেক্টার ওয়েটের। আমি দুঃখ রাখতে, আমি সারা জীবন আমি এই দুঃখ মানে বহন করবো যে আল মাহমুদ সাহেব। তো ওই রিয়াকশন থেকেই একটা কবিতা লিখেছিলাম, তার কবরটা দেখতে গেছিলেন হিজল জুবাইরা, আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো আল মাহমুদ, লুকাই রেখেছ মদ সর্বসত্তা সহ কাঠামো সমেত, পেয়ালা বহিস্থ যেটুকু রাত্রির তাও বড় সুরসান, তথাগত আইসুহে দেখে যাও সুরম্য প্রাসাদে, স্তাবকেরা বদকণ্ঠে কিরকম মল বর্ষা। যে কবি নিজের পালানে ঘুমাচ্ছেন এখন, তার অতীত রক্তস্রোত ফিরে পেল তিতাসের কোল, নীরব রাষ্ট্র, চালাক নাট্যসভা আর প্রভূতি মদন, কবে বলো বুঝেছিল শ্রেষ্ঠ মাতাল, বাজিয়েছে ঢোল দোকানদারির। তার জন্য কেনা জানে সাকি প্রস্তুত, হাজার ফেরেস্তা এসে পায়রবি করে, হাতে হাতে ফুল নিয়ে ছায়ানটীদের ঠেলে সম্মুখ কাতারে দাঁড়ান পারুন। প্রার্থনা শেষে গর্ভে ভরে নিয়ে গেল যার যার আল মাহমুদ। অক্ষম অন্ধ কানারা জানে না কোথায় পবিত্র হয় মদ, মদিনা যে তিতাসির তীরে ঢেউ তার আকে প্রচ্ছদ। মানে এইটুকুই আমার, আর তো দেওয়ার কিছু নাই, আমি গরিব মানুষ। মুন্নি, আর কি আমরা কি কোনো শুনবো? হ্যাঁ, কবিতা পড়তে তো ভালোই লাগে। আচ্ছা, তাহলে এখন শুনি। সমস্যা হচ্ছে যে কবিতা পড়তে শুধু কবিদেরই ভালো লাগে, তাই নাকি? মানে সাধারণ না, আমি লোকজন আমার একটা জানি জিনিস না বলি কি পড়ে যে, কিনা, আমি জানি না, শুনতে আমি চায় কিনা। হ্যাঁ, বেরিয়ে দিলাম যে আমি আসলে কি যে একজন আমাকে কলকাতা থেকে বলছে আমি অমুক বাচিক শিল্পী, আমি আপনার কয়েকটা কবিতা চাই। হ্যাঁ। আমি বাচিক শিল্পীটা বুঝতে পারিনি, আমি হঠাৎ করে কঠিন শব্দ বাচিক শিল্পী মানে পরে যে আবৃত্তি করে, আমি ঠিক আছে, আমি দেখা যাবে, আমি কলকাতা যখন আসবো তখন দেখা যাবে। তো আমাদের দেশে কলকাতায় একজন কবির আরেকজনের কবিতা আবৃত্তি করতে পারে, সেটা এক ধরনের অনুষ্ঠান হতে পারে, সব হতে পারে, কিন্তু কবির সকণ্ঠে আপনারা যদি আল মাহমুদের কবিতার সঙ্গে তার এই ছোট মোটো মানুষের ভিতর দিয়ে যে কবিতা, যখন যে কবিতা, তখন কিন্তু আপনি অদ্ভুত তার মধ্যে, আমরা বলি না যে একটা কি খেলা করে কপালে ভাব, আবার তো সেই রকম। আমি শামসুর রহমানের আবৃত্তি দেখেছি, শহীদ কাদের আবৃত্তি শুনেছি। আমার মনে হয় কি যার যার কণ্ঠে, সে কণ্ঠ যদি ধরেন যে আমার কণ্ঠ যদি সাবিনা ইয়াসমিনের মতো হয়, তারপরও আমার কবিতা আমারই আবৃত্তি করা উচিত, সেটা আমি মনে করি। এবং সেটার মিনিংটা এখানে যে ডিকোড হওয়ার ব্যাপার আছে, সেটা আলাদা হয়ে যায়। আমার কবিতা অন্য লোকে করলে হবে না, সেটা হবে না। আমার মনে হয় যে এই নির্ভয় আমরা কবিতা, হ্যাঁ, শুনতে পারি। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে ক্ষমা নাই দিলে। তোমারে ছুঁয়েছি দ্বিধা ত্রিধাহীন, তোমার ঘুমের ভিতর দেশে
কয়েলের পোড়া শেষে গন্ধ কি পাও এখনো শেষ সময়কার ঘুমে এসেও? ভিতরে কি আতরদানি? সেইখানে তবে নেও আমারে। একা একাই ঢুকবো না হয় চুপিসারে কান এড়িয়ে, দরকারে অন্তত নেবে তো। গুন্ডি কাহিকা, ভুলে গেলি ঘুম ভাঙানির পরের যুদ্ধ, ভুলে গেলি থকথকে পিচ্ছিলে কফে মাখালি আম্মার হাত কত, চোখের জল শুকিয়ে খড়ি ওঠা চরচর আরামসে তুলে দিল যে তার অবশ 2 হাত মতিচ্ছন্ন, ঝাড়ফুঁকে চালু করে দিবি? এখনো চোট লাগে তবে? সিডাটিভ নিঃশেষহীন বিষে তোমাতে পৌঁছেছি দেহ সৎকার শেষে, তবুও বলছো ক্ষমা নাই দিলে? ক্ষমাহীন যত পাপ শেষে তবুও পারছো না কেন নিজেকে টেনে নামাতে? হীন মনে বয়ে যাবেই ধীরে। পাহারাওয়ালার করতলে কৃতপূর্বের দায় গলে, কয়জনে তা মানে বলো? তবুও রাজকন্যার থোড়াই কেয়ার আমারে। গন্ধে গান্ধারেও যদি বা পাই তোমারে, 2 জনে মিলব গিয়ে আরো শুরুর আরো আগে। দেশ নামের দেশ হবার আগে, দুনিয়া হবার আগের বেহেশতেরও আগে, দরকারে আদমেরও আগে। আম্মার দরকার জানোই তো, 3 মুখা হয়ে হলেও ফনা তুলবে, গিরগিটির মতো রং বদলাবে, তারপর সময়কাল মেপে ইবলিসের ঠিক পেছনের অতীতে ঠেকবে না হয় তোমার আর তার আদি উৎসয় ঠোকাঠুকি। যদি যাবি চলে তবে আর কি দিয়ে ঢাকবে সে সম্ভ্রম? এই যে দেহ তার ধরেছিল তোকে, বিনিময় দিলি এমনই রহম। শিথিল দেহ হতে আলগোছে নিবিই যদি ধর, যদি যাবি আগে ভাগে, তবে মনে রাখিস জান, রতনে কিন্তু রতন জেনে। এটা মাহির কথা ভেবে লেখা। তা আমরা কি মানে পদ্ম পড়লাম, আমাদের এখন আমরা শেষের দিকে চলে যাই নাকি? উনি তো আমার সাথে ঝগড়া করতে চাইছে। হ্যাঁ, একটু ঝগড়া করেন, আমরা একটু রেকর্ড করে রাখি। পারবো না, কথার যুক্তি মানে ওর আসলে হওয়া উচিত ছিল উকিল। ও, আমার আব্বা আমাকে উকিলি বলে। আর আপনি মানে আপনার কি হওয়া উচিত আমার ছিল? জীবনে কিছুই হইতে ইচ্ছা হয় না। আচ্ছা। সবচেয়ে বড় জিনিস আমি একদম আম্মাকে না করে দিলাম ছোটবেলা থেকে। আমাকে বলতো এটা না করলে তুমি বড় হবা না, ওইটা না করলে বড় হবা না, এটা না করলে বড় হবা না। আমি সিদ্ধান্ত নিলাম আম্মা আমি বড় হবই না। তো কিন্তু একটা জিনিস আমরা হয়তো যদি অ্যাভয়েড করি, যেটা হচ্ছে আমরা ন্যাশনাল ল, যেটা জাতীয় সাহিত্য যেটা, সেটাকে আমরা সেটা আমরা আমাদের নজরে রাখি না। যে জাতীয় সাহিত্য আমাদের বইমেলা হোক, আমাদের যত সাহিত্য সমস্ত কিছু এই আধুনিক জাতীয় একটা জিনিস নিয়ে হয়, কিন্তু আমাদের সাহিত্য যেটাকে ফোকলোর বলেন আপনারা মায়া দিয়ে, সেটাকে আমি ন্যাশনাল ল করতে চাই, জাতীয় সাহিত্য। এবং এক ময়মনসিংহ গীতিকার ভিতরে যা আছে সেটা আবিষ্কার করতেও অনেকদিন লাগার কথা। এগুলো সোনার খনি। জসিমউদ্দিনের বইটা আমি মনে করি একটা এপিক। হ্যাঁ, জসিমউদ্দিনের যে নকশিকাঁথার মাঠ, এটা এপিক। কিন্তু পল্লী টল্লি এ সমস্ত কথা টথা বলে অনেক দূর চলে যাওয়া হয়েছে। আমি বলি যে একটা এপিক। আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে 10 মহাবিদ্যা নামে একটা বই বেরিয়েছে, সুব্রতর সঙ্গে যোগাযোগ খুব কম। হ্যাঁ, অনেক আগে হতো, ছাত্র ছিল যখন। ওর একটা 10 মহাবিদ্যা নামে একটা বই বেরিয়েছে। আমি মনে করি এটা এখনকার যুগের একটা এপিক। কিন্তু আমি বললে তো হবে না, মাস্টারদের বলতে হয়। হ্যাঁ, আর আমার পাণ্ডুলিপিটা তো আপনি পড়ছেন। হ্যাঁ, একটা আমি মতামত দিয়ে দেন, একটা review হয়ে যায়। কবিতা আমার সাংসারিক পড়ার মতো, মানে একদম সংসারের মতো, তাই না? যে ওর কবিতা ও আমাকে দিল, আমি পড়লাম, এরকম। এটাকে আমি আলাদা করি, এবং এটাই আমি মনে করি, আমি যে কবি হেরে যাচ্ছেন, আলাদা করে চেনা যাচ্ছে, একটা গলায় পাঞ্জাবি কিংবা ওড়না, ওগুলো দেখতে ভালো লাগে না। হ্যাঁ, তা আমি এই যে খুব ক্যাজুয়াল কবি, মানে সাংসারিক মতো। হ্যাঁ, ওর বাসায় আমি খুব সুন্দর তরকারি খাইছি। হ্যাঁ, আবার আচ্ছা, আমরাও খুব আনন্দ পেলাম, আমি খুব আনন্দ পেলাম আপনাদের দুজনকে একসাথে পেয়ে আর কি। থ্যাংক ইউ আমার ডাকে সাড়া দেওয়ার জন্য, আসার জন্য। না, আমি খুব খুশি যে আমি আপনাকে দেখেছি, কিন্তু আমাদের হয়তো যোগাযোগটা হয়নি সেরকম। তো আগে মুন্নি যেখানে যাইতো পিছে পিছে আমাকে নিয়ে যাইতো, কাঁদতাম। আম্মা যখন সিনেমা যেত তখন কাঁদতাম যে আমাকে নিয়ে যাবো, এরকম অনেক অনুষ্ঠানে যাইতাম।
তো অনুষ্ঠানগুলা আমার কাছে ও যে বললো যে একটু পর বিরক্তি লাগে, সেটা লাগে। কলকাতা থেকে একজন কবি এলেন, আমাদের বন্ধুরা আমাকে একটা দায়িত্ব দিলেন, তার সাথে কথা বলতে হবে একদম এই সমস্ত ক্যামেরা ট্যামেরা নিয়ে, সে সমস্ত অডিয়েন্স, একটা বিশাল অডিয়েন্স, এবং সেখানে সেই বিখ্যাত কবি, আমাদের দেশে ওনার বই বিক্রি হয়, কিন্তু ওনার বয়সের আমাদের দেশের লোকের বই কলকাতায় বিক্রি হয় না। হ্যাঁ, কিন্তু উনি আমাকে বললেন যে বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে, হ্যাঁ, তো আস্তে আস্তে নিশ্চয়ই এটা একটা জায়গায় উন্নত করবে। আমি খুবই আহত হই। আমার বাড়ি থেকে যুদ্ধ হয়েছে, টাঙ্গাইলে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে আমার বাড়ি থেকে। আমার সেই অভিজ্ঞতার কথা এখন যাচ্ছি না, একটা অন্যরকম জায়গায়, কিন্তু আমি খুব দুঃখ পেলাম। আমি শুধু বললাম যে আপনি কি সত্যি বলছেন যে আপনি আমার আগে স্বাধীন হয়েছেন? আপনি আমি একদিন পর স্বাধীন হয়েছি, আপনি আমার একদিন পরে স্বাধীন হয়েছেন, জুনিয়র। আমি 14ই আগস্টে স্বাধীন হয়েছি প্রথম, এবং আপনি 15ই আগস্টে স্বাধীন হয়েছেন। আমাদের যখন মনে হলো এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা না, পরে আমরা আবার নতুন করে দরকার হলে আবার হবো। হ্যাঁ, তো উনি এই খুব মন টন খারাপ করতেন। অনুষ্ঠানে গেলে হয় কি যে এই ইমান ঠিক থাকে না, ইমান নিয়ে টানাটানি করে, তো সেই জন্য আমি একটু কম যাই। না, থ্যাংক ইউ, আপনি আমার প্রোগ্রামে আসছেন সেজন্য আর কি। আমিও খুব খুশি আর কি।